সুখ, সম্পদ, প্রাচুর্য, সঙ্গীত, সাহিত্য, চারুকলা ইত্যাদি বিভিন্ন গুণসম্পন্ন যে প্ল্যানেট, অর্থাৎ যে তার কারকতা মুখ্যত বহন করে, সে হচ্ছে শুক্র। তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল যে কম্বিনেশন অফ প্ল্যানেট, অর্থাৎ মিন কালপুরুষের দ্বাদশ ভাব, অর্থাৎ শুক্রের যেটা তুঙ্গস্থ পজিশন, সেখানে শুক্র এন্টার হতে চলেছে আগামী 31 তারিখ। তো এইখানে শুক্র অবস্থানকালে সার্বিক ফলাফল, লগ্ন রাশি ভিত্তিক ফলাফল আজকে আলোচনার বিষয়বস্তু থাকবে। তো যাই হোক, আলোচনা করার আগে আপনাদের ছোট্ট করে একটা বলে দিই, আমি ফোনে কনসালটেন্সি করি না। কিছু মানুষের ক্ষেত্রে করেছি, বা যাদের একবার আমি পামটা অন্তত দেখেছি, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু একদম ফ্রেশ হলে আমি করোনা পিরিয়ডে বা কিছু স্পেশাল সার্কামস্ট্যান্সে আমি দেখেছি, কিন্তু সেটা আমার ইউজুয়াল কাজ নয়, আমার বারণ আছে। সুতরাং দয়া করে একই কথা আমিও রোজ বলি, কিছু মানুষ নতুন দেখে, তারা ফোন করে, এটা একটা ইউজুয়াল প্র্যাকটিসের মধ্যে দাঁড়িয়ে গেছে এই ওভার টেলিফোন, এবং এটা এই করোনা পিরিয়ডের পর থেকে বেশি দাঁড়িয়েছে আর কি। সেই জন্য অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু আমি সেই পদ্ধতিতে বিশ্বাস করি না। অ্যাস্ট্রোলজি ইজ দ্য পার্ট অফ আওয়ার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। আমাদের টেক্সচারের মধ্যেই বলা আছে জাতক জাতিকা বা তার একদম ডাইরেক্টলি ব্লাড কানেক্টেড কোনো ব্যক্তি ব্যতিরেকে অন্য কারোর সামনে তার ছক নিয়ে আলোচনা করা উচিত না, স্পেশালি রাতের বেলাও করা উচিত না। সূর্য ডুবে গেলেও ছক দেখতে নেই, কিন্তু আমরা তো তাও দেখি, আমি তো অন্তত দেখি। তো সেটা তো অলরেডি একটা ব্রিচ অফ কন্ডিশন হয়েই যায়। তো তবুও আমি বলছি, অন্তত সামনে আসবেন কষ্ট হলেও, তবে আমি দেখে দেবো। আদারওয়াইজ কিন্তু দয়া করে ওই প্রস্তাবটি করবেন না, আমার না বলতে খারাপ লাগে। আর কেউ যখন কথা বলবেন তখন বিষয়ে থাকবেন, টপিকের ওপর কথা বলবেন, আর বিষয়ের বাইরে মানে কথাকে বাড়াতে থাকবেন না কনস্ট্যান্টলি। আমার একটা লিমিটেশন আছে অফ টকিং, আমি রোজ প্রায় এক কথা বলি। অনেক রকম কাজও আছে, বহু মানুষ অপেক্ষা করে থাকেন, আমি অনেককে কথা দিয়ে কথা রাখতেও পারি না, সেই মোতাবেক আমি অন্য কাজে হয়তো ইনভলভ হয়ে যাই। যাই হোক না কেন, যতটা পারবেন বিষয়ে কথা বলবেন। আমি আলোচনায় চলে যাচ্ছি ডিরেক্টলি। প্রথমে আমি একটু টাইমিংটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে মীন রাশিতে 3টে নক্ষত্রের বিস্তার আছে। সেটা হচ্ছে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ অংশ, অর্থাৎ কর্কট রাশির নবাংশ, এবং তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির 4টে নবাংশ, সেটা সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত। তারপরে রেবতী নক্ষত্র বুধের, তার বিস্তার ধনু থেকে মীন পর্যন্ত, নবাংশ ভিত্তিক বিস্তার। তো আমি সেই ভিত্তিক টাইমটা আপনাদের বলে দেব। সেটা আগামী 31, আমি 30 তারিখ রাত্রিবেলা আজকে অনুষ্ঠান করছি, 31/3/2024 বিকেল 4:29 শুক্র মীন রাশিতে প্রবেশ করবে, এবং প্রবেশ করা মাত্র সে এক্সল্টেড হবে। পণ্ডিতদের নানাবিধ বিতর্কের মানে নানাবিধ দ্বিমতের মধ্যেও বলছে শুক্র মোটামুটি এই ঘরের প্রায় পুরোটাই তার এক্সল্টেড ফেজটা সে বজায় রাখে। কিন্তু এখানে আলোচনাটা খুব ক্রুশিয়াল এই জন্য, কারণ বৃহস্পতি এবং শনি তার মধ্যেখানে শুক্রের অবস্থান থাকবে এবং রাহু যুক্ত হয়ে থাকবে। তো তার ফলে আলোচনার মধ্যে একটা অন্যরকম ফেজ আছে, কারণ শুক্র যখন পরের বার এখানে এসে তুঙ্গ হবে এবং বকরি হওয়ারও প্রবাবিলিটি রয়েছে সামনের বছর মার্চ বা এপ্রিল মাস নাগাদ, তো তখন রাহু বেরোনোর ফেজে চলে আসবে। তো যাই হোক, সেটা অনেক পরের আলোচনা। এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ রাহু এখানে পোস্টেড রয়েছে এবং 20 ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে। সেই কারণে আলোচনার মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আমি করব যখন, সেটা আপনারা দেখতে পাবেন কথার মাধ্যমে। তো এখানে প্রথম যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে লাস্ট চরণ আছে, সেই চরণে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত শুক্র থাকবে 3রা এপ্রিল সকাল 9টা 32 মিনিট পর্যন্ত। তারপরে সে
উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে এবং সেখানে অবস্থান করবে 14/4 ভোর 4:38 পর্যন্ত, অর্থাৎ 16°40 পর্যন্ত। তারপরে রেবতী নক্ষত্রে যাবে এবং রেবতী নক্ষত্রে অবস্থান করবে 24/4 রাত 11:46 পর্যন্ত। তো তারপরে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে থাকবে 19 মে পর্যন্ত। আমি গণ্ডান্তের টাইমটাও আপনাদের বলে দেব, কিন্তু সেটা আলোচনার শেষের দিকে বলবো। এই হচ্ছে বিস্তার। তাহলে থাকবে কতদিন? 31 মার্চ থেকে 24 এপ্রিল পর্যন্ত, প্রায় 25.5 দিন শুক্র এখানে অবস্থান করবে। এবার শুক্র এখানে অবস্থান করে যখন, আপনারা ন্যাচারালি জানেন মালব্য যোগ তৈরি করে, এখানে খুব ন্যাচারালি দেখুন শনি এখানে শশযোগ নির্মাণ করে রয়েছে এবং শুক্র এখানে মালব্য যোগ নির্মাণ করে রয়েছে। এবং কিছুদিন পরে 9 তারিখ 9 এপ্রিল বুধও এখানে প্রবেশ করবে, যদিও বক্র গতিতে প্রবেশ করবে, কিন্তু এখানে নিজভঙ্গ রাজযোগ হবে না। সেটা আমি 9 তারিখের আলোচনায় বলে দেব কেন হবে না। তো সেই হিসাবে অনেক মানুষ প্রশ্ন করেছে, তো সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি শুধু আরেকটা পয়েন্ট আপনাদের অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে কবে দুজনে রাহুর সাথে 1 ডিগ্রিতে অবস্থান করবে সেই পয়েন্টটা একটু জাস্ট আপনাদের বলে দিই। 17 এপ্রিল বিকেল 4:23 শুক্র এবং রাহু 1 ডিগ্রিতে অবস্থান করবে। ডিগ্রিটা হচ্ছে 20°59'13" মকর রাশির নবাংশে অবস্থান করবে। আপনারা দেখলেন সেটা, রবিও মকর রাশির নবাংশেই থাকবে যখন অবস্থান করেছে। বুধও যখন এখান দিয়ে পাস করেছে মকর রাশির নবাংশে ছিল। মঙ্গলও পাস করবে আগামী কিছুদিন পরে, সম্ভবত 8 বা 9 তারিখ, তো সেটাও মকর রাশির নবাংশেই থাকবে। এবং রবিও যখন পাস করবে সেটাও মকর রাশির নবাংশেই থাকবে। সবকটা মকরের নবাংশে আছে। মকরের নবাংশে যখন রাহুর সাথে কোনো প্ল্যানেট পাস করে তখন সেখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসিশন, সেই ডিসিশনের মধ্যে মনে করুন একটা বাড়ির যে গৃহপতি বা গৃহপত্নী যিনি প্রধান গার্জিয়ান রয়েছেন, আমি সেখান থেকে ধরে বলছি ডিসিশনের ক্ষেত্রে সমস্যা আসে। ইন্টেনশনালি নয়, বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো রবি ক্ষেত্রে বেশি থাকে, সেটা সম্ভবত 5 বা 6 তারিখ হবে। আমি ডেটে বলে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন যারা ডেটগুলো খেয়াল রাখেন। তো সেক্ষেত্রে বেশি থাকে কারণ রবি তার রাজা, তার ডিসিশনটা সেখানে পর্যবসিত। একটা বাড়ির ক্ষেত্রে যিনি গৃহপতি বা গৃহপত্নী আছেন, যিনি প্রধান ডিসিশন মেকিং অথরিটি, তার ক্ষেত্রে প্রধান। সেটা একটা দেশের ক্ষেত্রে সেইভাবে আপনারা ব্যাপারটাকে ধরে নিন প্রত্যেকটা ক্ষেত্রে। আর মঙ্গলের ক্ষেত্রে প্রধান অপারেটিং টুলস মঙ্গল, তো সেক্ষেত্রেও সেটা থাকার সম্ভাবনা রয়ে যায় আর কি। যাই হোক, অপারেটিং টুলসের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেটা বাড়ি থেকে একেবারে সারা পৃথিবীর ক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য, কারণ মকর সারা পৃথিবীকেই রিপ্রেজেন্ট করে। আমরা আলোচনার মেন বিষয়ে প্রবেশ করবার চেষ্টা করি, সেটা হচ্ছে শুক্র মুখ্যত কি জাতীয় কারকতা নির্দেশ করে। শুক্র আমাদের সমস্ত মেটেরিয়াল যত কারকতা আছে, অর্থাৎ কলিযুগে আমাদের বেঁচে থাকার জন্য বা যে কোনো যুগেই যে মেটেরিয়াল সাবস্ট্যান্সেস গুলো রয়েছে সেগুলো পুরোটাই শুক্র বহন করে। সেটা ভোগ, সুখ, প্রাচুর্য, সম্পদ, কৃষ্টি, কালচারের মধ্যে কিন্তু সব ইনক্লুডেড থাকে, এভরিথিং, মেটেরিয়াল, নন মেটেরিয়াল, সব রকম কালচার কিন্তু ইনক্লুডেড থাকে। কিন্তু এখানে মূলত মেটেরিয়াল জায়গায় থাকে। সৌন্দর্য, বিউটিফিকেশন যাকে বলা যায়, আর্ট অ্যান্ড কালচারের প্ল্যানেট কিন্তু ভেনাস, তার সাথে
আর্ট অ্যান্ড কালচারের মধ্যেই সাহিত্য, সঙ্গীত সমস্ত কিছুই প্রবেশ করে যায় মানুষের। তো শুক্র এই গুণগুলো সমস্ত কিছুই বহন করে, এবং বৃহস্পতি এবং শুক্রকে গুণগত যদি তর্জমা করা হয় তাহলে সেটা কিন্তু একই রকম কোয়ালিটি দেওয়া হয়েছে, কিন্তু বৃহস্পতি জাইগ্যান্টিক। তো বৃহস্পতির গুণ মানে যে কারকতা দেওয়া হয়েছে সেটাকে পজিটিভ কারকতা দেওয়া হয়েছে, অর্থাৎ রাজসিক এবং সাত্ত্বিক কারকতা বৃহস্পতিকে দেওয়া হয়েছে। শুক্রও কিন্তু গুরু, মানে গুরু বলে এখানে আমি যে কথাটা বলি যে স্টেট, সেই স্টেটটা হচ্ছে ব্রাহ্মীণ স্টেট। ব্রাহ্মীণ মানে যে বারবার বলেছে ষটকর্মে নিপুণ বিপ্র, 6টা কাজ আছে বিপ্রে। তো সেই 6টা কাজই কিন্তু বৃহস্পতি তো করেন, শুক্রও করে, কিন্তু দুজনের মোডাস আলাদা আছে। দেখুন শুক্রের ক্ষেত্রে আলাদা কিছু গুণ আছে, এটা বৃহস্পতির থেকেও বেশি। আর্ট অ্যান্ড কালচারের গুণ বৃহস্পতিরও আছে, কিন্তু শুক্রের কিন্তু তার থেকে অনেক বেশি আছে, তার যদি ডাইভার্সিফিকেশন বলে বেশি আছে। তার সাথে চিকিৎসা বিজ্ঞান, সঞ্জীবনী বিদ্যা, সেটাও কিন্তু শুক্রের মানে ওয়ান অফ দ্য কি বলবো সব থেকে পাওয়ারফুল তার যদি গুণ বলা হয় সেটাও আছে। তো অনেকবার প্রয়োগ হয়েছে, যারা শাস্ত্র পাঠ করেছেন তারা জানেন যে প্রহ্লাদ মহারাজের যে নাতি ছিল মহারাজ বলি, তাকে ইন্দ্র যখন বজ্রের প্রহারে তাকে হত্যা করেছিল তখন কিন্তু শুক্রাচার্যই তাকে বাঁচিয়ে দিয়েছিল পুনরায়। তো যাই হোক, ভগবান পরে তাকে কৌশলে মার্গদর্শন করেছে। তো সেই হিসাবে শুক্রের গুণ ভিভিড, কিন্তু শুক্রের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের যে নর্মাল স্পিরিচুয়াল যে ফিল্ড আছে তার থেকে কিন্তু বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে সবসময়। অর্থাৎ শুক্র সবসময় একটা হ্যালুসিনেশন নির্মাণ করে। সেই জন্য আমি বারবার বলেছি যে কালপুরুষ তার মার্কেশ কিন্তু শুক্র, দ্বিতীয় সপ্তম। তো মার্কেশ শুক্র থাকাকালীন দ্বিতীয় সপ্তম সপ্তম ভাব আপনি ব্যতি রেখে আপনার এন্টায়ার সোসাইটি। তো মানুষ যখন নিজেকে তার পরিমণ্ডলের থেকে অনেক বেশি ক্ষমতাশালী, বৈভবশালী বা অনেক বেশি দম্ভ অহংকার তার মধ্যে জন্ম নিয়ে নেয়, তখন তার সাথে সাথে তার পতনের বীজও নিহিত থাকে। জেনারেল তার যত পাওয়ারফুলই হোক না কেন তার পতন হবেই, যেখানে আমিত্ব কাজ করে, অর্থাৎ তার রিফ্লেকশনতে দেখতে পায় মিররের মতন। আয়না কখনো আপনাকে ভুল দেখাবে না। ইফ ইউ আর মেকিং ইউর ফেস, তাহলে আপনাকে সেরকমই দেখাবে। তো 7th হাউস হচ্ছে সেই রকম। আর 2nd হাউস হচ্ছে স্থির রাশি এবং ধনকারক রাশি, বিত্তকারক রাশি। তো বিত্ত যখনই আসবে তখনই সেই বিত্তের যে 6th হাউস, অর্থাৎ সেই বিত্তের যে শত্রু সেটা নিজেও শুক্র, অর্থাৎ আপনাকে মানে বৃষ রাশির 6th হাউস হচ্ছে তুলা রাশি। তো সে আপনাকে আপনার মধ্যে অহংকারের জন্ম নেবে, আমার এই আছে, আমার এই আছে, এই আছে, সেই আছে। আমরা সঙ্গে সঙ্গে ভুলে যাই যে আমাদের সবকিছুই রাইট টু ইউজ আছে। আমাদের লিজ দেয় না, দেখবেন অনেক জায়গায় বিভিন্ন সরকারি জায়গায় লিজ দেওয়া হয়, পৃথিবীর বিভিন্ন দেশেই আছে। এই আমাদের লিজ দেয় ঈশ্বর কোথাও থাকার জন্য, কোনো কিছু পার্মানেন্টলি নয়, বডিটাও পার্মানেন্টলি নয়। আস্তে আস্তে বয়স হচ্ছে, একটা সময় একদম জড়ো হয়ে যাবে, তারপরে সোলটা বেরিয়ে যেতে পারে, আগেও বেরিয়ে যেতে পারে। সোল যখন মনে করবে এখানে থাকার উপযুক্ত নয়, সে লিবারেট করে বেরিয়ে যাবে। সুতরাং কোনো কিছু আপনাকে যা দেওয়া হয়েছে তার কোনো একটা অংশ আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন না, নট ইভেন ইউর বডি। তো সেই কারণে কিন্তু শুক্র আপনার মধ্যে সেটা জেনারেট করে দেবে, আমি করেছি, আমি করেছি, আমি করছি। যত আপনার মধ্যে প্রাচুর্য আসবে তত আমিত্ব আসবে, সেই জন্য মার্কেশ। আর দ্বিতীয় ঘর আমাদের জেনারেল, আমাদের ফুড, ফ্যামিলি, ফিন্যান্সকে নির্দেশ করে। তো ফ্যামিলির মধ্যে যারা যত বন্ধনকারক জায়গায় জড়াবে, যারা যত ইনসিকিউরিটিতে জড়াবে, তারা তত সমস্যাটা কি ডেকে আনবে আস্তে আস্তে। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় ঘর আমাদের বাককে নির্দেশ করে। আমি অনেকবার বলেছি যে মানুষের স্পিরিচুয়াল পথে অগ্রসর হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কথা না বলা, বাক সংযম করা। অনেক কথা বলুন, তাতে অসুবিধে নেই, কিন্তু আজে বাজে বলবেন না কাউকে কখনো।
আপনাকে কেউ রাইট দেয়নি আপনি আরেকটা মানুষকে আজে বাজে কথা বলবেন। তো যাই হোক, কাউকে অপমানকর কথা, কাউকে ছোট দেখানো, ছোট দেখাচ্ছেন মানে আপনার সাপেক্ষে আপনি তুলনা করছেন, তার মানে আপনার আমিত্বের মধ্যে আপনি প্রবেশ করে গেছেন। আর আমাদের এই খাদ্যের প্রতি লোভ, তো জিহ্বা আমাদের খাদ্যের প্রতি লোভ। যা করবেন তার 6th হাউস থেকে তার ভোগ দেবে আপনাকে, মানে নেগেটিভ ভোগ দেবে। উল্টো পাল্টা খাবেন তো তার ফল হবে শরীর নষ্ট হবে, এবং আপনাকে একটা বয়সের পরে বা ইনস্ট্যান্টলিও যাতনা সহ্য করতে হতে পারে। তো এগুলো জেনারেলি ঘটে, এবং সেই জন্য কালপুরুষের দ্বাদশ ঘরে গিয়ে শুক্র বকরি হয়। অনেকবার আমি বলেছি আপনাকে প্রাচুর্য দেবে, সব দেবে, কিন্তু আপনাকে সেটাকে পারচেস করে নিতে হবে, অর্থাৎ আপনার পকেট থেকে পয়সা বার করে নেবে। এই যে ধরুন পাখা চালিয়ে পাখার তলায় বসে আছি, তো ঘাম হচ্ছে না গায়ে, কিন্তু পাখার জন্য একটা বিল আসবে। এই যে সুখ ভোগ করছি, মেটেরিয়াল সুখ, সেটা কিন্তু তার জন্য আমাকে পয়সা দিতে হচ্ছে। এই যে ডেটাতে রেকর্ড করছি, তো তার জন্য আমাকে পয়সা দিতে হবে, বা আপনারাও দেখবেন পয়সা দিতে হবে। যে কোনো মেটেরিয়াল সুখ, সেটা পোশাক আশাক থেকে গাড়ি চড়া, যত ওপর দিকে যাবেন আর কি, তত আপনাকে খরচও ওপর দিকে করতে হবে। সেই জন্য শুক্র আপনাকে যেরকম প্রাচুর্য বা ভোগ দেবে, তার বিনিময়ে আপনার থেকে কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেবে। সেই হিসেব থেকে কখনো হবে না। মেটেরিয়াল জায়গা তো, বড় হোটেল বুক করলেন, তার রেন্টও বড়, এরমভাবেই ফলটা দেয়। সেই জন্য দ্বাদশ ভাবে গিয়ে শুক্র তুঙ্গস্থ হয়, এবং নিজের মূল ত্রিকোণের ষষ্ঠ ভাবে, অর্থাৎ সে নিজের শত্রুস্থানে গিয়েই তুঙ্গ হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি আপনার রিপু মানে বর্ধনকারী, সে আপনার রিপু ভাবকে বৃদ্ধি করে সবসময়। লোভ, লালসা, যত রকম রিপু ভাব আছে সব কিছু বৃদ্ধি করবে। অন্যেরটা দেখে সেটাকে আই মাস্ট হ্যাভ দিস, এরকম ধরনের প্রবণতা, বা অন্যেরটা দেখে ইমিটেট করা। বলে গেছে না সব বড় মানুষেরা, যে মানুষের কম্পেয়ার সবসময় নিজের সাথে করা উচিত, অন্য কারোর সাথে আপনি কেন কম্পেয়ার করবেন? প্রত্যেকটা আইডেন্টিটি বা লাইফ তো ডিফারেন্ট, কিন্তু আমরা নর্মালি অন্যের সাথে কম্পেয়ার করে নিজে যাতনায় ভুগি। আমরা যতটা না অন্যের মানে খুশিতে খুশি হই, অন্যের দুঃখে অনেক বেশি খুশি হই, এটাই আমাদের শুক্র করে। তো শুক্র আমাদের যত মেটেরিয়াল অনুভূতি আছে, প্রেম, প্রণয়, বিবাহ, অ্যাফেকশন, অপোজিট জেন্ডারের প্রতি আমাদের যে অ্যাট্রাকশন, যত রকম, কোনো একটা দামি মেটাল দেখলেন, ধরুন সোনা, রূপো, প্ল্যাটিনাম, এই সমস্ত, তার প্রতি যে অ্যাট্রাকশন এবং সেটাকে কেনা, এই সমস্ত কিছুই কিন্তু শুক্রের সাথে জড়িত। মানে আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিংও তৈরি করে আপনাকে দিয়ে আপনার প্রয়োজনের থেকে বেশি কাজ করাবে, তার জন্য আপনাকে দৌড় করাবে, আপনার সুস্থ শরীর ব্যস্ত করবে, কিন্তু শেষে আপনি পাবেন কিচ্ছু না। এটাই শুক্রের বেসিক প্রকৃতি। শুক্র হ্যালুসিনেশন নির্মাণ করে। আমি শুক্রের লোকেদের দেখেছি সবসময় ব্রাউন স্টাডির মধ্যে থাকে, মায়ার মধ্যে থাকে সে সবসময়, যেন একটা সিনেমা চলছে। আমি অনেকবার বলেছি আপনাদের, সিনেমা দেখতে গিয়ে বহু লোককে দেখেছি আমি, হাসির সিনে হাসা খুব দ্রুত যায়, কিন্তু কাঁদতে অনেকটাই সময় লাগে। তো সেই হিসাবে আমি দেখেছি দুঃখের সিনে কাটছে, কাদাটাই স্বাভাবিক, সেটা তিনি সিনেমা নির্মাণ করেছেন তারও একটা গুণের ব্যাপার, কিন্তু ব্যাপারটা তো আর্টিফিশিয়াল। আমরা টিকিট কেটে সিনেমা দেখতে ঢোকার আগেই জানি ব্যাপারটা আর্টিফিশিয়াল, কিন্তু তবুও আমরা তার সাথে চলি। শুক্র এত ইনফ্লুয়েন্সিয়াল যে আপনাকে অ্যাট্রাক্ট করে নেবে। বড় বড় যোগী, মহাপুরুষ, তাদের পর্যন্ত অ্যাট্রাক্ট করেছেন। ভরদ্বাজ মনির থেকে যখন দ্রোণাচার্যের জন্ম হয়েছিল, সেটাও একদম সেরকমই ইনসিডেন্ট, আপনারা পড়ে দেখবেন। তো আমি এর বেশি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তো মানে শাস্ত্রে বারে বারে বর্ণনা আছে, মহর্ষি নারদকেও হ্যালুসিনেশনের মধ্যে ফেলে দিয়েছে। শুক্রের এত পাওয়ার, হ্যাঁ, মানে মায়ার এত পাওয়ার। অ্যাকচুয়ালি শুক্র মানে মায়া। সে আমাদের সৌরজগতের ক্ষেত্রে তার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ভেনাস। তো ভেনাস দেখবেন সবসময় চকচক চকচক করছে। আমাদের বহু মানুষ আছে দেখবেন আগে বাইরে থেকে অফিসটা কিরকম দেখতে, তারপরে কাজ করে। একটু শ্যাবি বা একটু নোংরা হলে সেখানে সে একটুখানি হয়তো মনে মনে ভাবছে এরকম একটা জায়গায়, মাইনে ভালো দিলেও সে মানসিকভাবে ব্যাপারটা মেনে নিতে পারে না।
শুক্রের লোকেদের ঝাঁ চকচকে ব্র্যান্ডেড জিনিস চাই সবসময়। এই যে এন্টায়ার ব্র্যান্ড সোসাইটি, আমাদের খাবার থেকে শুরু করে জামা কাপড়, জুতো থেকে চশমা, সমস্ত কিছুর দেখবেন পৃথিবীতে ব্র্যান্ড আছে, এবং পৃথিবীর সব বড় বড় নামি দামি মানুষেরা কিন্তু তার প্রচার করে। তো এই নামি দামি মানুষের প্রচার কেন করা হয়? প্রচার ব্যাপারটাই হয় ব্র্যান্ডের জন্য। সুন্দর পোশাক আশাক পরে সেই করে না অ্যাডভার্টাইজ, আমি বলি যে দেখবেন বিউটি পার্লার, সেলুন, এসবের বিজনেস এখন এত বেশি কেন হয়? তার কারণ সবাই ওই হ্যালুসিনেশনের মধ্যে থাকতে চায়। যে সামনে বলে থাকতে চায় না, সেও থাকতে চায় অ্যাকচুয়ালি। তো যার ফলে ছোটবেলা থেকে যদি আপনার সেই মার্গদর্শন বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে না থাকে, তাহলে আপনি সেটা করতে পারবেন না। দুম করে স্টার্ট করা সম্ভব নয়। শুক্র সাইজে টাইনি প্ল্যানেট, কিন্তু তার প্রভাব কলিযুগে মারাত্মক। কলির সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে শুক্র। সেই কারণে শুক্রের ইম্প্যাক্টের বাইরে বেরোনো আমাদের কম বেশি সবাইকেই সেই ইম্প্যাক্টের মধ্যে থাকতে হয়। এবং সেই জন্যই মানে একজন মিলিয়েনিয়ারও সকালবেলা উঠে দৌড়ায়, তাকে আরো বেশি পয়সা ইনকাম করতে হবে, যেটা তার কোনো উদ্দেশ্যই নেই। তিনি জানেই না তিনি কেন পয়সা আর্ন করছেন, কিন্তু তাকে দৌড় করাবে, সেটাই শুক্রের কাজ। তো যাই হোক, এই মালব্য যোগ নির্মাণ করে। মালব্য যোগ নির্মাণ করা মানে সেটা মানি অ্যাট্রাকশনের জায়গা। মানি অ্যাট্রাকশন করছেন মানে আপনি এক্সপেন্ডিচারও করবেন। এবার কোনো মানুষ যদি ক্লোজ ফিস্টেড হয়, আরও ইনসিকিউরিটিতে ভোগে, তাহলে সে সেটাকে জমিয়ে রাখবে। কিন্তু মানি আর্ন করাটাও একটা কিন্তু নেশা। বহু মানুষকে আমি দেখেছি খুব কৃপণ, কিন্তু প্রচুর পয়সা আর্ন করে, কিন্তু খরচা করে না। তো সে হয়তো কোনো অশনি দিনের জন্য বসে আছে, কখন আসবে তো হয়তো তিনি জানেন কোনো দিন আসতে পারেন, এরকম আমি বলতে পারবো না কারণ। তো মীন রাশিতে কেন শুক্র এসে তুঙ্গ হয় সেটা জাস্ট একটু জেনে নিন। অনেকবার বলেছি, শুক্র নিজের ঘরেও তো তুঙ্গ হতে পারতো, যেরকম বুধ হয়, তো শুক্র কেন হয় না? শুক্র এই কারণে হয় না, সেটা হচ্ছে শনির 10th হাউসের 10th হাউস, ঠিক আছে, কালপুরুষের 10th হাউসের 10th হাউস। তো সেই কারণে ওটা কার্মিক প্রভাব থাকে। সেই কার্মিক প্রভাব অবশ্য কলিযুগের ক্ষেত্রে বেশি এফেক্টিভ, অন্যান্য যুগে কিন্তু সে এফিকেসি অনেক কম থাকে। এগুলো অনেক গুরুতত্ত্বের আলোচনা, কিন্তু জাস্ট এইটুকু জেনে রাখুন প্রাইমারিলি, এর বাদেও অনেক কজ আছে। আর মীন রাশি হচ্ছে একটা রাশি যার মধ্যে ডুয়ালিটির কারক আছে। এবার আপনি বলবেন ডুয়ালিটির কারক কিভাবে তৈরি হয়? এই কারণে তৈরি হয় ডুয়ালিটির কারক, সেটা হচ্ছে মিনের মধ্যে একাধারে ডিপ স্পিরিচুয়ালিটি, একাধারে ডিপ মেটেরিয়াল আছে। মিনের সাইন দেখবেন দুটো ফিশকে দেওয়া আছে, মানে দে আর রোটেটিং ইন অপোজিট ডাইরেকশন। একজনের লেজ আরেকজনের মুখ এভাবে থাকে, তো অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন দ্বারাই বোঝানো হয় যে এই রাশির মধ্যে একাধারে আপনি যদি স্পিরিচুয়াল ফিল্ডে অগ্রসর হতে চান, তাহলে স্পিরিচুয়ালিটিতে আপনাকে তার ডিপ জায়গা আপনাকে প্রবেশ করে দেবে অন্তত প্রাইমারিলি, এবং তারপরে স্যাটার্ন আপনাকে সেই যে স্পিরিচুয়াল, মানে আপনি পুস্তকগত যে নলেজ পেলেন বা গুরু দ্বারা যে বিদ্যে আপনি পেলেন, সেই বিদ্যেকে আপনি স্যাটার্নের গুণ অনুসারে জীবনে কাজে লাগাতে পারবেন। আর যদি মেটেরিয়ালি যান, সেই মেটেরিয়াল জায়গাও আছে। আপনি পড়াশোনা করলেন, কোনো প্রায়োগিক বিদ্যা শিখলেন, তো শিখে আপনি একজন সেটাকেও আপনি অর্থ আয় করার ক্ষেত্রেও ব্যয় করতে পারেন। এই দুই ধরনের গুণ মিনের মধ্যে আছে। এবার কোন গুণটা আপনি কাজে লাগাবেন, ইট ডিপেন্ডস অন দ্য কনসার্নড সাবট্র্যাক্টর, তিনি কিভাবে কাজ করছেন আর কি। আমাদের কালপুরুষের যে দ্বাদশ ঘর দেখবেন, বৃহস্পতি নবম এবং দ্বাদশ ঘর। তো নবম ঘরকে আমরা বলি দ্য রুম অফ ধর্মা। ধর্মা মানে যে গুণ আপনার থেকে আপনাকে আলাদা করতে পারে না। আপনার যে গুণ সেটা আপনার 9th হাউস রিপ্রেজেন্ট করে দেবে। আর সেই 9th হাউসের 4th হাউস, মানে যেটা 9th হাউসের সুখস্থান, যে 9th হাউসের প্রয়োগ আপনাকে কতটা সুখ দেবে, সেটা হচ্ছে আমাদের কালপুরুষের 12th হাউস। আমি বারবার বলেছি যে সেটা ভগবানের নিজের ঘর। তো
তো 12th হাউস সবসময় ডোনেশন চায়। 12th হাউস বেড, বিছানা, 12th হাউস শেষ আমাদের শয্যা, 12th হাউস আমাদের স্যালভেশন, 12th হাউস আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন, স্বপ্নকে বাস্তব করা। ঘুমের মধ্যে আমরা কি করি? যদি না মরে যাই তাহলে স্বপ্ন অনেকেই দেখে, আমরা কম বেশি সবাই দেখি, সেগুলোকে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের যে ডিজায়ার, সেটা ফুলফিলমেন্ট, সেটাও কিন্তু 12th হাউস থেকেই হয় আমাদের। 11th হাউসের সেকেন্ড হাউস, 9th হাউসের 4th হাউস। তো যার দরুন এ আপনাকে সরাসরি মানে এই ব্যাপারটা আপনার মধ্যে হিডেন থাকবে সব সময়। আপনি যদি 5th হাউসের 8th হাউস দেখেন, তো 8th হাউস মানে কি? ট্রান্সফরমেশন অফ এনার্জি। তো সেই ট্রান্সফরমেশন অফ এনার্জি মানে কি? আপনি একটা স্বপ্ন, কিন্তু সেটা হিডেন। 5th হাউস মানে আপনার ডেভেলপমেন্ট, ধরুন মেটেরিয়াল ডেভেলপমেন্ট, আপনি একজন বড় ইঞ্জিনিয়ার হতে চাইছেন, বড় ডাক্তার হতে চাইছেন, তো সেটা আপনার কর্মের দ্বারা আপনি সেটাকে করবেন, কিন্তু তার স্বপ্নটা তো আপনাকে দেখতে হবে মেটেরিয়াল। সেই স্বপ্নটা কিন্তু 12th হাউস থেকে মানুষ দেখে, এবং সেটা হিডেন থাকে, বহু লোক সেটাকে বাইরে প্রকাশ করে না, এবং সেই অনুসারে তারা কাজ করতে থাকে। তো সেই হিসাবেও কিন্তু 12th হাউসের গুণ রয়েছে। এবং আমাদের যত ক্রিয়েটিভ কাজকর্ম রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানের সাথেই যুক্ত। কারণ শান্তি যেটা, মানে আপনি যেখানে সব থেকে বেশি শান্তি পাবেন, আপনার শান্তি পেলেই তো ক্রিয়েটিভিটি তৈরি হবে। ক্রিয়েটিভিটি তো অশান্ত মনে কখনো তৈরি হওয়া সম্ভব নয়। তখন সেটা হতে পারে, সেটা ফিকটিশাস, কিন্তু তাও তার জন্য পিস দরকার হয়। যে কোনো মেটেরিয়াল হোক, স্পিরিচুয়াল তো অবশ্যই, তার জন্য শান্ত হওয়াটা ভেতর থেকে। আমি অনেককে সেটা সামনাসামনি বলি, অনেকে চুপ করে থাকে, কোনো কথা বলে না, বা একটা ফাউল টক করে দিল ফট করে। তো ভেতর থেকে যদি শান্ত না হতে পারেন, তাহলে তার কোনো ভ্যালু নেই, আপনি চিত্তচাঞ্চল্য হতে থাকবে সেটা। 2 নম্বর হচ্ছে, দুটো ফিশের সাইন দেখবেন অপোজিট। তার মানে কি? এটা এক ধরনের ইকুইলিব্রিয়ামকে নির্দেশ করে, অর্থাৎ কাউকে সে ছোট করছে না। ভগবানের ঘর, সেখানে অবাধ প্রবেশ, কাউকে ছোট নেই। ভগবানের ঘরে যদি কেউ প্রবেশ নাও করতে পারে কোনো রকমে, ভগবান বাইরে এসে দর্শন দেয়, একমাত্র ভগবানই দেয়, বাইরে এসে দর্শন দেয়। হ্যাঁ, এটা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন, হ্যাঁ, বছরের সব থেকে পবিত্র দিন, এদিন ভগবান বাইরে আসেন এবং এসে সকলকে দর্শন দেন। তো সারা পৃথিবীর লোক তাকে দেখে, তিনি রয়েছেন। তো সেই হিসাবে সে ইকুইলিব্রিয়ামেও বিশ্বাস করে। আমাদের মুক্তি, আমাদের স্যালভেশন তার সাথেও যুক্ত থাকে। এবার আপনাকে একটা, মনে করুন একটা প্রিভেন্টিভ কিছু দেওয়া হয়েছে, একটা লাঠি দেওয়া হয়েছে। এবার সেই লাঠিটা দিয়ে আপনি কি করতে পারেন? আপনি যদি ডেভিল মাইন্ড হন, তাহলে সেটা নিরপরাধ মানুষকে সেটা দিয়ে উৎপীড়ন করতে পারে। আবার সেটা দিয়ে আপনি কোনো অপরাধীকে আটকাতেও পারেন আপনার ক্ষমতা অনুসারে। এবার আপনি কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো শুক্র এখানে কিন্তু এসে আপনাকে দুদিকেই মোটিভেট করবে। যদিও স্পিরিচুয়ালিটির সাথে শুক্রের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু শুক্রাচার্য কিন্তু সম্পূর্ণ স্পিরিচুয়াল মানুষ। সে নিজে কিন্তু কখনো ব্যাপারটা ভোগ করে, সে নিজে কিন্তু ত্যাগী, কিন্তু তার অ্যাম্বিয়েন্সটা, তার কারকতাটা যুক্ত থাকে হচ্ছে আমাদের মেটেরিয়ালি ভোগ সুখের জন্য। যাই হোক, এবার আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এখানে রাহু অবস্থান করছে। তো রাহু সরভানু নামক দৈত্য, তো সেও নিশ্চয়ই শুক্রাচার্যের কাছেই ট্রেনিং প্রাপ্ত, তো তার গুরু। কিন্তু গুরু হলেও শুক্রাচার্য তো আর ডেমন না, শুক্রাচার্য তো একজন দেব, তাকে একজন দেবতার মর্যাদা ভগবান তাকে দিয়েছেন এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই সৌরজগতের মধ্যে তাকে একটা প্ল্যানেট হিসাবে অবস্থান করিয়েছেন, কিন্তু তাকে তো গুণ প্রদান করেছেন। ফ্যাক্টর হচ্ছে শুক্র জলতত্ত্বের কারকতার সাথে যুক্ত।
জলের নেচার কি? জলের নেচার সবসময় নিচের দিকে যায়, কিন্তু জল হলেও সেটা ভারী জল। শুক্র কিন্তু চন্দ্রের মতো জল নয়, এবং টেম্পারেচার একটু কম, কমফোর্টেবল টেম্পারেচার। তো এই ঘরে জলতত্ত্বের সাথেও শুক্রের একটা নেচারগত মিল আছে, যদিও আমাদের মিনের যে জল তার টেম্পারেচার সামান্য হাই, এবং মিনের জল অত্যন্ত গভীর, যার তল দেখা যায় না, ডিপ ওয়াটার। সমুদ্রের মাঝামাঝি জায়গায় যেরকম জল থাকে সেরকম ডিপ ওয়াটার, ডার্ক কালার হয়ে যায় ওয়াটারে। তো সেই হিসাবেও এখানে শুক্র কিছুটা কমফোর্টেবল জায়গা পায়। এক্সল্টেশন তো শুধুমাত্র এক কারণে হয় না, প্রথম তার ভাবগত, অবস্থানগত, নক্ষত্রগত সব দিক থেকেই তার মধ্যে গুণ থাকতে হবে। এবার রাহুর অবস্থানকালে কি হবে দেখুন। রাহুর কাজ হচ্ছে, রাহুকে যে কারকতা দেওয়া আছে সেটা হচ্ছে রাহু পয়জন, রাহু হচ্ছে বিষ। ও যতক্ষণ একা আছে, খারাপ উদাহরণ দিয়ে বলছি, দয়া করে বাচ্চাদের সামনে এটা শুনবেন না এই অংশটুকু। মনে করুন কোনো পয়জন আছে, আমি যেরকম ধরুন গার্ডেনিং করি কম বেশি, তো অনেক গাছে কীটনাশক দিতে হয় তার এই অনুসারে, তো সেগুলো রাখা থাকে একটা জায়গায়, বাচ্চাদের হাতের বাইরেই রাখা থাকে। তো সেগুলো কি করা হয় যে তাদের থেকে সাইডে সরিয়ে সেটাকে ব্যবহার করা হয় গাছের উপরে। তো সে যখন কৌটোর মধ্যে বন্দি অবস্থায় রয়েছে এবং তাকে কেউ নাড়াচাড়া করছে না, ততক্ষণ সে ঠিক আছে, কিন্তু তার গুণ কিন্তু পয়জন। সে যদি কোনোভাবে কোনো কারুর খাবারের সাথে বা কিছুতে যদি কখনো চলে যায়, তাহলে কিন্তু ভয়ানক থেকে ভয়ানক ক্ষতি করতে পারে, এমনকি প্রাণও মানুষের নিয়ে নিতে পারে। কিন্তু সে কখন নেবে, কখন আসবে? একটি বস্তুকে যদি একটা জায়গায় রেখে দেওয়া হয়, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয়, অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্রের মতো, সেই বস্তুটি অনন্তকালই সেখানে থাকবে, বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়। কিন্তু সেটা তখনই হবে যখন ওই পয়জনের কৌটোটি খোলা হবে, সেটি কোনো জায়গায় মেশানো হবে, অর্থাৎ আরেকটি বস্তু তার কন্ট্যাক্টে আসবে, তখনই সে অ্যাক্টিভেটেড হবে। আমি আপনাদের বারবার একটা কথা বলেছি যে রাহু কেতু যখন একা বসে থাকে, ছকে যদি কখনো কারোর একা থাকে, যেভাবে বসে থাক, অবশ্যই সে ভাবকে কিছুটা ক্ষতি করবে। কারণ যেখানে পয়জনের বোতলটা রাখা আছে, আমি কখনোই চাইবো না যে আমার বাড়ির বাচ্চারা সেই অংশে কখনো যাক, অর্থাৎ সেই অংশটা একটু দূরবর্তী স্থানে, একটু একটু রিমোট এরিয়ায় রাখারই চেষ্টা করা হবে। কিন্তু তার ক্ষতির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে যখন সেটাকে কেউ প্রয়োগ করতে যাবে। ঠিক সেরকমই কোনো প্ল্যানেট যখন রাহু কেতুর সংস্পর্শে আসে, তখন তার এফিকেসি অফ নেগেটিভ পাওয়ার এনহ্যান্সড হয়। বাকি সময় কিন্তু সে অনেকটা ডরম্যান্টের মতন একটা নর্মাল ফল প্রদান করে দেয়, খুব একটা তার ফলের ক্ষেত্রে এদিক ওদিক হয় না, ভাবগতভাবে ফল প্রদান করে। এবার শুক্র যখন যায়, রাহুর কাজ হচ্ছে আপনার যত পজিটিভ গুণ আছে সেটাকে একদম, যাকে বলা যায় একদম রুইন করে দেওয়া, বা অলমোস্ট সেটাকে অনেকটা অংশ কমিয়ে দেওয়া, সাপ্রেশন। আর যত নেগেটিভ গুণ আছে সেগুলোকে সব বাড়িয়ে দেওয়া। বা আমি যদি বলি আমাদের সবার মধ্যে যে পজিটিভ আর নেগেটিভ গুণ আছে, তো পজিটিভ গুণটা যদি কমে যায়, তো অটোমেটিক্যালি নেগেটিভ গুণটা বেড়ে রয়েছে সেটাই মনে হবে, নেগেটিভ গুণ না বাড়লেও মনে হবে বেড়ে আছে। কিন্তু রাহু উল্টো করে, রাহু নেগেটিভ গুণটাকে 4 to 5 টাইমস বাড়িয়ে দেয়, আর পজিটিভ গুণটাকে অন্তত আধা করে দেয়। তার ফলে আলটিমেটলি মানে ওই জায়গাটা পুরো নষ্ট করে দেয়। এবার শুক্র যে কারকতা আপনাদের যেগুলো বললাম, মুখ্যত আমাদের ভোগ, সুখ, আনন্দ, মজা, আমাদের উল্লাস, আমাদের বন্ধু বান্ধব, আড্ডা, সোশ্যাল অ্যাক্টিভিটিস, মেটেরিয়াল ডিজায়ার, অপোজিট জেন্ডারের প্রতি আমাদের জেনারেল যে ন্যাচারাল যে অ্যাট্রাকশন, বয়স সন্ধি, মানুষের নিজের বয়স, মানে আমি শুক্রের লোকেদের দেখেছি অনেক দিন পর্যন্ত তাদের যৌবন বজায় থাকে, অন্তত বাইরে দিক থেকে তাদের দেখে বয়স বোঝা যায় না, এই ধরনের প্রকৃতি। হ্যাঁ, বা বয়স হয়ে গেলে তারা সেটাকে ওই
রং কালি মেখে আর কি সেটাকে করে, লুকানোর চেষ্টা করে। অর্থাৎ শুক্র বয়স পছন্দ করে না। হ্যাঁ, তো সেই জিনিসগুলোর প্রভাবটা অনেক বেশি বেড়ে যাবে, দিস থিংস। অর্থাৎ যে মানুষের মধ্যে যে কারকতাগুলো জেনারেলি আছে, সেই কারকতাগুলো নেগেটিভ কারকতা বেড়ে যাবে। অর্থাৎ ধরুন আমি একটা কথা একজন মানুষ এটা রুটিন, সে বিউটি পার্লারে যায়, তার একটা ধরুন বাইরের একটা মিনিমাম গেট আপ মেনটেন করার জন্য অফিস আছে তার, দেখা যাবে সেটাই তার 4 গুণ হয়ে যাচ্ছে, ফলে তার এক্সপেন্ডিচার বেড়ে যাবে। হয়তো সে সপ্তাহে 2 দিন হয়তো সে ট্যাক্সি চড়ে, দেখা যাবে সে এখন 4 দিন চলবে। অনেক সময় ধার করে ঘি খাওয়ার প্রবণতাও মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়। যে রেস্টুরেন্টে মনে করুন খাবার দাবারের দাম অনেক বেশি, আপনি হয়তো অ্যাফোর্ড করতে পাচ্ছেন না সেই মুহূর্তে, সে কিন্তু সেখান থেকেও খাওয়ার একটা তার মধ্যে চেষ্টা তৈরি হবে। অর্থাৎ তার মধ্যে যে ভোগের প্রবণতাটা, এক্সল্টেড শুক্র তো আছে, তার সাথে রাহু আছে, এমনি সে পাওয়ার হয়ে যাবে। পাওয়ার হয়ে গেলে কি হবে, সে তার পাওয়ারটাকে সে দেওয়ার চেষ্টা করবে সবসময়। যে ঘরে এক্সল্টেড হয় তার আগের ঘর থেকে তার পাওয়ার এনহ্যান্স হয়। আমি এই উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে আমাদের যখন দুর্গা পুজো আসে, তার মোটামুটি 1-1.5 মাস আগে থেকে আমাদের বয়স অনুসারে সবার মধ্যে একটা আনন্দ থাকে যে পুজো আসছে সামনে, যেরকম যেরকম বাচ্চারা এই করবো সেই করবো, ঠাকুর দেখতে যাবো করবো। কিন্তু যখন ব্যাপারটা চলে আসে, বা ধরুন অষ্টমী পেরিয়ে যখন নবমী চলে আসে, তখন একটা বিষাদ ব্যাপার চলে আসে। ঠিক সেরকমই একটা প্ল্যানেট যখন জানে আমি ওই ঘরটায় গেলে সব থেকে এক্সল্টেড থাকবো, তখন টার্গেট এটা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগেও হয়। যারা ধরুন খুব মজা আনন্দ করে ঘুরতে যাচ্ছে, যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে প্রচন্ড একটা উদ্যম থাকে মানুষের মধ্যে। এগুলো ন্যাচারালি চিন্তা করবার চেষ্টা করবেন, বিশেষত যারা লার্নার আছে তারা অবশ্যই করবেন। প্ল্যানেট এভাবেই ফল দেয়, ও একটা ডেমিগডস, ওকে ওভাবেই পাওয়ারটা দেওয়া আছে, আমাদের থেকে অনেক লক্ষ 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 কোটি গুণ পাওয়ার দেওয়া আছে, কিন্তু কাজ ওভাবেই করে, কারণ ওর গুণ আমাদের মধ্যেও আছে একইভাবে। আমরা এই পঞ্চভূতের কারকতার দ্বারাই যুক্ত হয়েছি, শুধুমাত্র সোলটাই অংশের নয়, সেটা ভগবানের অংশ, বাদবাকি সবই পঞ্চভূতের মধ্যে আছে। তো শুক্রেও যা আছে, পৃথিবীতেও যা আছে, আপনার আমার শরীরেও তাই আছে, বেসিক থিংস। তো যাই হোক, এবার তো রাহু এবং শুক্র যখনই এখানে আসবে, আমাদের মধ্যে এক্সপেন্ডিচার করার মানসিকতা, আমাদের মধ্যে রাশ ড্রাইভিং করার মানসিকতা, আমাদের মধ্যে রাত জাগার মানসিকতা, আমাদের মধ্যে খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে অসংযমী হওয়ার মানসিকতা, এই সমস্ত জিনিস কিন্তু এনহ্যান্সড হতে থাকবে। সমস্ত জিনিস, দিনের কাজ মানে টাইম শিডিউলের মধ্যে কোনো থাকবে না। দুপুরের খাবার খাচ্ছে বিকেল 5টা, রাতের খাবার খাচ্ছে রাত 1টা-1.5টা, তাও ধরুন কোথাও বাইরে বেরিয়ে চলে গেল, গিয়ে কোনো রেস্টুরেন্টে খাচ্ছে, এটা বাড়িতেই সে খেতে পারে। এই ধরনের একটা অসংযমী ব্যাপার কিন্তু খুব ন্যাচারালি তৈরি হয় যখন শুক্র রাহু, বিশেষত এক্সল্টেড সিচুয়েশনে যখন এক আসে। নর্মালি হয় তো এমনি তো হবে, কিন্তু উল্টো দিকে এখানে কিছু ফটকা পয়সা আসার যোগ তৈরি হয়, কিছু স্পেকুলেটিভ মানি, কারণ এক্সপেন্ডিচার করতে গেলে কিছু মানিও তো আসতে হবে। অনেক সময় সেটা সৎ উপায়ে আসে না, কিন্তু আসার একটা প্রবাবিলিটি তৈরি হয়। সেরকম যদি হয় তাহলে সেটা বুঝে শুনে সেই দিকে এগোবেন। বিশেষত যারা ডেইলি ট্রেডিং এর সাথে যুক্ত আছেন, ট্রেডিং মানে কিন্তু ভাববেন না যে আমি শেয়ার মার্কেটের কথা বলছি, মানে রোজ বেচা কেনার সাথে যুক্ত আছে। 12th হাউস তো 6th হাউসের 7th হাউস, তো সেই হিসাবে ডেইলি ট্রেডিং এর সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু, যেমন ধরুন কোনো একজন গ্রসারি শপ কোনো একজন ব্যক্তি চালান, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তার দোকানে যদি তার ছকে সেই প্রভাব থাকে, ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যাচ্ছে। ব্যাটারি হয়তো কেউ বাচ্চার জন্য 2টো ব্যাটারি কিনতে হয়তো সপ্তাহে সে 6টা কিনছে, তার টয় এরকম কিছুর জন্য, এই ধরনের আর কি বেটার ফল। আচ্ছা, কম্পারেটিভলি এখানে কিন্তু বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে এই সমস্ত ক্ষেত্রে। বা যারা ভোগ্যপণ্যের ব্যবসা করে, ইলেকট্রনিক গুডস আছে, মোবাইল আছে, কম্পিউটার পার্টস পেরিফেরালস আছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কেমিক্যালের ব্যবসা করেন, যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন,
আরও একটা ব্যবসা আছে, সেটার কথা আমি বলতে চাইছি না। হ্যাঁ, তো যাই হোক, যারা বিভিন্ন এই আমাদের বিউটিফিকেশনের ব্যবসার সাথে যুক্ত, ফিমেল বিউটি প্রোডাক্ট, মেল বিউটি প্রোডাক্ট, যেরকমই হোক, বিভিন্ন পার্লার, স্যালুন, এ সমস্ত কিন্তু ব্যবসা বেশি বাড়বে। মানুষের মধ্যে ননভেজ খাওয়ার প্রবণতা তৈরি হবে বেশি পরিমাণে, বেশি খাবে। তো সেগুলোও কিন্তু যোগ আছে। এবং এখানে একটা সময় এমন আসবে যখন মাত্র অল্প কিছু দিনের জন্য এখানে একটা চতুর্গ্রহ যোগ হবে, মানে গ্রহণের পরের দিন 8 তারিখ গ্রহণ আছে, তার আগে একটা অনুষ্ঠান করে দেব, কারণ এটার ইম্পর্টেন্স আছে ডিগ্রিগতভাবে। তো যাই হোক, এটা খুব লং লাস্টিং গ্রহণ, কারণ রবি এবং রাহু কাছাকাছি থাকবে, 2.5-3 ডিগ্রির ডিফারেন্সে গ্রহণ হবে রাহু এবং রবির মধ্যে। তো রবি চলে আসবে কুম্ভ রাশির নবাংশে এবং রাহু থাকবে তখনও মকর রাশির নবাংশে। তো দ্বিধাদশে গ্রহণ সংগঠিত হবে নবাংশে। তোমার বলার কিছু জায়গা আছে যেগুলোতে আপনারা একটু কশাস থাকবেন এখন থেকে। আর এটা বলার আরেকটা বিষয়, এটা চতুর্গ্রহ যোগ হবে, কারণ বুধ ঢুকছে 9 তারিখ, চন্দ্রও তখন থাকবে, রবি থাকবে, শুক্র থাকবে এবং রাহুও থাকবে। রাহুকে গ্রহ হিসাবে কনসিডার করছি না, সে সিউডো, কিন্তু তার প্রভাবটা সে দেবে। যার ফলে যারা গাড়ি ঘোড়া চালান, যারা মনে করছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলে যাবেন, যারা মনে করছেন অনেক দূরে রাইড করে কোথাও ঘুরতে যাবেন, যান, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের উপরে কন্ট্রোল হারাবেন না। রাস্তাঘাটে যদি কখনো কোনো ল ব্রেকিং হয়, কোনোভাবে কোনো ট্রাফিক রুলস ব্রেক করেছেন, তো যে অথরিটি আপনাকে বলছেন তার কথা শুনবেন, হয়তো তর্ক করবেন না। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সবসময় মেনে চলবেন, তাহলেই দেখবেন সমস্যা আশা করি হবে না। আর গ্রহণের দিন দেখুন, রবি যখন থাকবে শুক্রের সাথে, শুক্রের ক্ষেত্রে কম্বাস্ট হচ্ছে না, তো রবির কাজ হচ্ছে রবি যে ঘরে থাকে সেই ঘরকে এনলাইট করে, তো অবশ্যই এই ঘরকে সে এনলাইট করবে। তো শুক্র রবির দ্বারাই আমাদের সমস্ত গ্রহরাই আলো পায়, পৃথিবীও পায়, তো সেই হিসাবে চন্দ্রও পায়, যত উপগ্রহ আছে তারাও তাদের তাদের সময় অনুসারে এবং দূরত্ব অনুসারে পায়। তো সেক্ষেত্রে শুক্র এখানে অনেকটা বেশি এক্সট্রা লাইট পাবে, কিন্তু তার ফলে রাহুর যে ডার্কনেস সেটা কাটাতে সাহায্য করবে। বাট গ্রহণের দিন, গ্রহণের অন্তত 2 দিন আগে এবং গ্রহণের 2 দিন পরে, এই সময়টা একটু সাবধানে থাকার দরকার আছে। তার কারণ যত রকম রিপু কারক যে আমরা যে অপরাধ করে থাকি, সেই অপরাধের প্রবণতা এই সময় বাড়তে পারে। তো সেই ব্যাপারে বিশেষত যাদের বয়স কম, মানে আন্ডার 35 এরকম এজের মধ্যে আছে, বয়স সন্ধি থেকে আন্ডার 35, বা যারা খারাপ দশায় আছে, যারা শুক্রের দশায় আছে, মঙ্গলের দশায় আছে, অর্থাৎ একে অপরের মার্কেশের দশায় আছে, চন্দ্রের সাথে যদি কোনো কারণে রাহু বা কেতুর দশায় আছে, বা শনির সাথে কোনো কারণে রাহু বা কেতুর দশায় আছে, রবির সাথে কোনো কারণে রাহু বা কেতুর দশায় আছে, ওই এজের মধ্যে তারা কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। একটু ডাউট তৈরি করতে পারে সেই সময়টাতে, একটু লজিককে ডেমোলিশ করতে পারে সে সময়, আপনার আইডিয়াসগুলোকে একটু ডেফল্ট করে দিতে পারে, ঋণের একটু বৃদ্ধি করতে পারে, কোনোভাবে আপনি ইনডালজড হতে পারেন। মনে করুন আপনি কোনো খারাপ কাজ করছেন, হয়তো কোনো একজন পিতামাতার মধ্যে একজন রিভিউ করছে, আরেকজন কিন্তু তাকে সমপরিমাণ প্রশ্রয় দিচ্ছে, অর্থাৎ একটা সম্পূর্ণ ডাইকোটমিক্যাল ফাংশন এখানে কাজ করবে, বিপরীত ধর্মী কাজ এখানে তৈরি হবে। সেই ব্যাপারে প্রত্যেকে সাবধান থাকবে। ভালো খারাপ একসাথেই ফল দেয় সবসময়, সব জিনিসেরই, মেটেরিয়াল জিনিসের 2 রকম দিকই রয়েছে, ভালো এবং খারাপ, কিন্তু স্পিরিচুয়াল দিকের কোনো খারাপ দিক, কোনো নেগেটিভ শব্দ নেই তার সাথে। তো সুতরাং কোনো জিনিসের যখন ভার বহন করছেন, ভার মানে বিরাট, ধরুন আপনার প্রপার্টি আছে, তার ভার বহন করছেন, তার মানে তার লাইবিলিটিও বহন করছেন একসাথে, সেটাও মাথায় নিতে হবে। আচ্ছা,
এই সময় অনেক ক্ষেত্রে হতে পারে কারোর মধ্যে যদি ব্রিচ অফ রিলেশন, ধরুন কারোর সাথে প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল, অকস্মাৎ 2-3 মাসের মধ্যে সম্পর্কের অবনমন ঘটেছে, এ সময় কিন্তু সম্পর্ক পুনরায় তৈরি হতে পারে বা নতুন কোনো সম্পর্ক আসতে পারে। সেটা ডিপেন্ড করবে ছক অনুসারে। আমি সারা মাসের যেখানে এটা বলেছি, যদি পাবলিশ হয়ে গিয়ে থাকে তো হ্যাঁ হয়ে গেছে, আজকে 30 তারিখ হয়ে গেছে ওটা, তো সেই হিসাবে আপনারা একটু দেখে নেবেন সেখানে কোন কোন ক্ষেত্রে কি ফল দিচ্ছে, ওখানে আমি একটা গ্লান্স বলে দিয়েছি। এবং সব থেকে বড় কথা একটা জিনিস বলি, যে প্রথম কদিন মানে 3 তারিখ পর্যন্ত শুক্র এবং বৃহস্পতির মধ্যে কিন্তু নক্ষত্র চেঞ্জ হবে। নক্ষত্র চেঞ্জ কিন্তু একটু গন্ডগোলের, সেটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি থেকে কিন্তু একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদের এমনিতেই বলেছি যে সময় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আছে। আমি শুধু এই আমরা যে অংশে থাকি সেইখানকার মান্ডেন নিয়ে কথা বলছি, বাকি জায়গায় যাব না। তার মধ্যে বিহারের পূর্ব দিকের অংশ, ওড়িশার পূর্ব দিকের অংশ এবং পার্শ্ববর্তী একটি সভরেন দেশ আছে বাংলাদেশ, তারও পশ্চিম দিকের অংশ পড়ে যাবে আমাদের একদম পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত যে অংশে মান্ডেন। যদিও এর মধ্যে দুটো ডিভাইড আছে, আমি কনসিডার করে বলছি যে এই অংশে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হওয়ার যোগ আছে, এবং সেটা কিন্তু কোস্ট লাইনে আছে, আবার মাথার দিকেও আছে, দুদিকেই আছে। ঝড় বৃষ্টি, হেভি রেইনফল আছে, ঝড় আছে। আমি আগেই বলেছি যে আপনাদের এ সময় থান্ডার বোল্ট হওয়ার যোগ আছে। যারা বুধের অনুষ্ঠান শুনেছেন তারা একটু দেখে নেবেন, অনুষ্ঠানগুলোর মধ্যে তারা প্যারেটি থাকে, যারা মন দিয়ে শোনেন তারা সবটাই শুনবেন। আধা কাজ কখনো ভালো নয় কোনো জিনিস। তো সেখানে আমি বলেছি যে ভেলোসিটি অফ এয়ার খুব বেশি হবে এবং তার সাথে বৃষ্টিও হবে, এবং খোলা মাঠের মধ্যে আমি যারা কৃষক বন্ধু আছেন, যারা চাষবাসের সাথে যুক্ত বা যারা বাড়ির ছাদে কাজ করেন, এ সমস্ত ব্যক্তিবর্গ আছেন, কার্নিশে কাজ করেন, তারা কিন্তু একটু সাবধানে করবেন। এই প্রবাবিলিটিটা এ সময় কিন্তু বেড়ে যাবে। মানে বৃহস্পতি এবং শুক্রের নক্ষত্র চেঞ্জ আছে, বৃহস্পতিও থাকবে কিন্তু ভরণী নক্ষত্রে, এবং বৃহস্পতি এই সময় অবস্থান করবে তুলা রাশির নবাংশ থেকে, সে কিন্তু বৃশ্চিক রাশির নবাংশের দিকে যাবে। তো লাস্ট ফেজ অফ মানে লাস্ট চরণ অফ ভরণী নক্ষত্রে থাকবে। তো তার ফলে মানে 31, 1, 2, 3 এই 4টে দিনে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকবে। যাই হোক, সেটা থেকে বুঝতে পারলে নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন আগে থেকে যদি হয় সেটা। তবে মিনে যেহেতু রাহু আছে, প্রবাবিলিটি ফ্যাক্টর কিন্তু আছে, এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা অল ওভার দ্য মান্থ অফ এপ্রিল, যে মাস আসতে চলেছে আর কি, সে মাসে কিন্তু এটা থাকবে। একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, বিশেষত রাতের দিকে বা যখন দেখছেন মেঘ জমছে খুব বেশি রকম, কিন্তু মানে মঙ্গল শনি কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করছে এবং রবি রাহুও কাছাকাছি ডিগ্রিতে, ফলে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। যারা খুব উঁচু বিল্ডিংয়ে থাকেন দেখবেন যে কোনোভাবে মানে লাইটনিং কন্ডাক্টর আছে কিনা সেখানে, না থাকলে লাগানোর চেষ্টা করবেন। সেটা আপনার রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন চেষ্টা করবেন ওই সময় কোথাও সাইড করে দেওয়া, সেরকম নিরাপদ স্থানে। কতগুলো সতর্কতা নেবেন তাহলেই কোনো অসুবিধা নেই। গবাদি পশুর ক্ষেত্রেও কিন্তু যত্ন নেবেন যতটা সম্ভব। একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিই। অগ্নিকারক যে রাশি আছে অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের ক্ষেত্রে বলে দিই এক্সপেন্ডিচার লেভেল কিন্তু বাড়বে। বাড়িতে ইলেকট্রনিক্স গুডস বা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, পাম্পটপ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ট্যাব, এগুলো কিন্তু পেছনে পয়সা খরচা করার প্রবণতা তৈরি হতে পারে। দুভাবে তৈরি হতে পারে। এক হচ্ছে যে বিষয়গুলো বললাম সেগুলো খারাপ হতে পারে, বা সেগুলোর একটু হায়ার কনফিগারেশন নেওয়ার ইচ্ছে জাগতে পারে, বা একটা মোবাইল আছে বা দুটো আছে, একটা পাল্টে আরেকটা দামি মোবাইল নেওয়ার প্রবণতা কিন্তু তৈরি হতে পারে।
সে বিষয়ে সাবধান। মানে প্রয়োজন না হলে জিনিস কিনবেন না, প্রয়োজন হলে অনেক দামি জিনিস কিনুন, কিন্তু প্রয়োজন না থাকলে সে জিনিস না কেনাটাই বাঞ্ছনীয়। আচ্ছা, যাদের ক্ষেত্রে ভেহিকেল রয়েছে অলরেডি, ধরুন ড্রাইভ করেন, রাইড করেন, বা আপনার কোনো চালক আছেন যিনি আপনার গাড়ি চালিয়ে দেন, বলবেন খুব সাবধানে চালাতে। এ সময় কিন্তু ভেহিকেল আপনাকে ডিস্টার্ব করতে পারে এবং ভেহিকেলের পেছনে আপনার কিন্তু অহেতুক অর্থ ব্যয় হতে পারে। সুতরাং প্রপারলি মেনটেন করবেন এবং সেটা যাতে ঠিকঠাক মতন চালানো হয় সেই ব্যাপারটাও কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে মনে করুন প্রস্টেটের সমস্যা, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, কনস্টিপেশনের সমস্যা, কোলনের সমস্যা, কিডনিতে সমস্যা আছে অলরেডি, বা গল ব্লাডারেও সমস্যা রয়েছে, অ্যাপেন্ডিক্সের কোনো প্রবলেম আর কি রয়েছেন, ডাক্তারবাবু বলেছেন, যাদের যাদের ক্ষেত্রে যেগুলো বললাম এগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি রকম নজর দেবেন। ভোকাল কর্ডেও কিন্তু প্রবলেম হতে পারে, থ্রোট থেকে কিন্তু আপার চেস্ট পর্যন্ত অংশেও কনজেশন হওয়া, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যায় ভোগা, ডাস্ট অ্যালার্জি, হ্যাঁ, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু হওয়ার প্রবণতা আছে। স্কিনের সমস্যা হতে পারে কোনো না কোনোভাবে, বা ধরুন যাদের ক্ষেত্রে আমাদের গামে প্রবলেম আছে তাদেরও কিন্তু এই প্রবলেমের সময় নেগেটিভ দিকে যেতে পারে। যদি দেখেন তো ডক্টর দেখিয়ে নেবেন। কাজের ক্ষেত্রে আপনাদের একটা জিনিসই বলবো, আপনার যিনি বস আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তার সাথে যতটা সম্ভব নেগোশিয়েট করে কাজ করবার চেষ্টা করবেন। ভুলেও কিন্তু কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। উনি ভুল বলছেন কি ঠিক বলছেন সেটা পরে হবে, আপনি তার আদেশ পালন করবার চেষ্টা করবেন। আর যদি ব্যবসা করেন, আপনার যদি বেশ কিছু এমপ্লয়িজ থাকে তাদের সাথে কিন্তু কোর্ডিয়াল রিলেশন রাখবার চেষ্টা করবেন, সেটা বেটার হবে আপনার ক্ষেত্রে। পৃথ্বীকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য কিন্তু এই গোচর মোটের ওপরে খারাপ ফল দেবে না, ভালো ফল দেবে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। বিশেষত পার্সোনাল রিলেশন, কোনো প্রপার্টি রিলেটেড ব্যাপার, প্রপার্টি মানে ইমুভেবল প্রপার্টি, বা ধরুন আপনি কোনো আর্টিস্ট, আপনার হঠাৎ করে কিছু মানির প্রয়োজন হয়েছে, আপনার কোনো আর্ট আপনি নিজে তৈরি করেছেন যেটা অমূল্য, এই সময় কিন্তু হতে পারে যে আপনাকে পয়সা কালেকশনের জন্য সেটা হয়তো অনেক কম অর্থের বিনিময়ে বিক্রি করবার জন্য প্রেশার আসতে পারে। তবে ইট ডিপেন্ডস অন ইউর দশা, মানে বিংশোত্তরী মহাদশা যেটা, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তো যাই হোক, এরকম যদি সিচুয়েশন হয় চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত জিনিসটা, কারণ ক্রিয়েটিভিটির একটা আলাদা ভ্যালিউ আছে। এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের সাথে, এটা জেনারেল বলছি, এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত এরকম বহু মানুষের কিন্তু, সেটা আপনার ঘরেও কোনো ক্রিয়েটিভ মানুষ হতে পারে, আমার ঘরেও হতে পারে, শরীরের ক্ষেত্রে কিন্তু নজর দেবেন। এবং এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার বয়স, আপনার শরীরের কাঠামো তথা আপনার ছক স্পেশালি তার উপরে, অর্থাৎ মেটেরিয়াল আয়ু আপনার স্প্যান কতটা আছে বা ছক এ সময় কি বলছে তার উপরে। যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু, যদি জানেন যে নেগেটিভ আছে, তাহলে যে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনোভাবে ডিলে করবেন না। নাম্বার 3 হচ্ছে, যারা মনে করুন রেন্টেড আছেন, কোথাও ভাড়া থাকেন, নতুন প্রপার্টি পারচেজের চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এ সময় খুব ভালো যোগ আছে। আর যারা এরকম মনে করছেন কোনো প্রপার্টি সেল করবেন এ সময়, তাদের জন্য ভালো যোগ আছে। অর্থাৎ দুদিকেই এটা, মানে ভাইসি ভার্সা, এটা খুব বেটার এফেক্ট কিন্তু আপনারা পাবেন এ সময়। আর একটা জিনিস বলে দিই, পিতার থেকে কিন্তু কোনো কারণে, শুধু পিতা নয়, আপনার যদি পৈতৃক প্রপার্টি থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনার কিছু ডিভিডেন্ড পাওয়ার এ সময় যোগ রয়েছে, ভালো। যারা একটু অ্যাংজাইটি বা হাইপার টেনশনের সমস্যায় ভোগেন রীতিমতো, যাদের ক্ষেত্রে হার্টবিট অনেক বেশি রয়েছে, বা হার্ট রিলেটেড কোনো ট্রাবলে যদি ভোগেন এবং সেটা যদি ক্রনিক হয়, তাহলে কিন্তু এ সময় কোনো সমস্যা দেখলেই চিকিৎসকের
পরামর্শ নেবেন, সবসময় নেবেন, এ সময় তো অবশ্যই নেবেন। যারা সময় মনে করছেন যে আপনারা কোনো জমি জমা কেনার চেষ্টা করছেন, তারা এই সময়টা কিনবেন না। হ্যাঁ, বা বায়না করে রাখতে পারেন, কিন্তু প্রপার্টিটা যেন আপনার কাছে ট্রান্সফার্ড না হয়। ট্রান্সফারটা যেন হয় মে মাসের 3 তারিখের পর, তাহলে আপনাকে কিন্তু বেটার ফল প্রদান করবে। বিবাহের খুব ছোট টাইপের যোগ আছে, বা পাত্রপাত্রী পছন্দের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আপনার ছক বা কারকতার উপরে ডিপেন্ড করবে, সেরকম হলে আপনারা এগোতে পারে। বাট ভালো করে একটু খতিয়ে দেখবেন, যেহেতু রাহু আছে বারবার বলছি, এবং বকরি বুধ আসবে। আমি 9 তারিখের আগে যখন আলোচনা করব 5-6 তারিখে, তখন সেটা বলে দেবো যে এখানে কিভাবে এফেক্টটা আসতে পারে। এগুলো না বারবার বলছি, প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটার সাথে যুক্ত, সেই জন্য সবকটা আলোচনায় শুনবেন, না শুনলে কোনোটাই শুনবেন না, না হলে কিন্তু একটা গ্যাপ থেকে যায়, সে মিসিং লিঙ্ক ছিল না ছোটবেলায়, সেই রকম হয়ে যাবে আর কি ব্যাপারটা। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে একটা জিনিস শুধু বলবো, যাদের ইউটেরাস রিলেটেড কোনো প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা, বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ মিথুন আছে, আমাদের তুলা আছে এবং কুম্ভ আছে, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই, অ্যাপারেন্টলি সময় হঠাৎ করে একটু ভালো হতে পারে, অ্যাপারেন্টলি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার পায়ের তলা থেকে মাটি সরবে, মানে আপনি সেটা বুঝবেন একটু পরে গিয়ে, 20-22 তারিখের পরে গিয়ে ব্যাপারটা বুঝবেন যে আপনার মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আপনার কিন্তু অহেতুক কিছু অর্থহানি হয়ে গেছে, যেটা না হওয়াই বাঞ্ছনীয় ছিল। প্রোডাক্টিভ জায়গায় মানুষ এখানে খরচ করবে না, আনপ্রোডাক্টিভ জায়গায় বেশি খরচ করে দেওয়ার প্রবণতা তৈরি করবে, এবং সেটা যত রকম ভোগ্যপণ্য আছে সেক্ষেত্রে কিন্তু বেশি থাকবে। তবে একটা জিনিস আপনাদের বলি, যেহেতু শনির দ্বিতীয় শুক্র রয়েছে, ফলে স্যাটার্নকেও সে বল প্রদান করবে অনেকটা, এবং মালব্য যোগ যেহেতু রয়েছে, শনিকে এখানে সে যথেষ্ট বল প্রদান করে দেবে, এবং রাহুর দ্বারা সে পাওয়ারফুলও হবে। পাওয়ারফুল হওয়ার জন্য সে যেরকম নেগেটিভ কাজ করবে, কিছু পজিটিভ ফলও তো প্রদান করবে। পজিটিভ মানে তার যেটা কারকতা যুক্ত ফল আছে, তো সেই হিসাবে স্যাটার্নের বলবত্তার জন্য মানুষের মধ্যে অ্যাটলিস্ট একটা লেভেল অফ লজিক কাজ করবে, যে যেটা একদম আমরা বলি যে উচ্ছৃঙ্খলতা শুক্র যেটা তৈরি করে সবসময়, বা রাহুর সাথে যুক্ত হলে বেশি তৈরি হয়, তো সেই জায়গাটায় কিন্তু একটা লেভেল অফ বলতে পারেন যে ক্লাচের কাজ করে দেবে শনি। কিন্তু তাও বলছি, যাদের ক্ষেত্রে জন্মকালীন শনি দুর্বল আছে, বা কোনো কারণে পীড়িত আছে, হাই ভেলোসিটিতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা অনেক কম থাকবে বেস হরস্কোপে। যারা মিডিল লোয়ার অ্যাবডোমেনে ডাইজেস্টিভ সমস্যায় ভুগছেন, লোয়ার লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, যাদের প্যানক্রিয়াটাইটিসের পেইন বা এই সংক্রান্ত হয়, তা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব রেস্ট্রিকশন নেবেন। আমি বারবার বলছি, মানুষের জিহ্বার লোভ কিন্তু এ সময় খুব বেড়ে যাবে, আর জিহ্বা কিন্তু খুব ডেঞ্জারাস অর্গান। হ্যাঁ, পৃথিবীর যত সমস্যার কারকতা কিন্তু মুখ থেকে শুরু হয়। একটা সাধারণ কথা, মানে ভগবানের একটা অংশাবতার ছিল জড় ভরত, হ্যাঁ, তো অনেক সময় আমরা বলি না, অনেক সময় না জেনে বলি এর কোনো কথা, তো পড়ে নেবেন কখনো তার কারণ কি ছিল। তো শোনা খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায়, কথা অনেক বলুন, কিন্তু ততক্ষণ বলুন যতক্ষণ সেটা কাউকে হার্ট না করে, বা কাউকে মানে কোনোভাবে বিপথে চালিত না করে, সেইভাবে বলুন আর কি, না হলে না বলাই শ্রেয়। আপনার প্রচুর প্রশংসা প্রাপ্তি হবে, মান সম্মানের যশ খ্যাতি সেগুলোও কিছুটা বৃদ্ধি পাবে, আর সেগুলোকে সামলাবেন ব্যাপারটা, সেগুলোর দ্বারা কোনোভাবে যেন অহংকার, ইগো এগুলো যেন জন্ম না হয়। সবই ক্ষণিকের, আবার দেখবেন কিছুদিন বাদে সেই লোকই হয়তো আপনার সমালোচনা করছে। সুতরাং স্থিতপ্রজ্ঞ থাকার চেষ্টা করুন, কোনো অবস্থাতেই কোনো স্টেট থেকে প্রশংসাতেও বেশি উদ্বেলিত হওয়ার দরকার নেই, নিন্দাতেও দুঃখ পাওয়ার দরকার নেই। আপনি আপনার স্টেটে থাকুন, নিঃশব্দে নিজের কাজ করে যান, ব্যাস, তার বেশি কিছু
করতে হবে না, শুধু শরীরের প্রোটেকশন নেবেন। বারবার বলছি, শরীর ছাড়া অন্য কিছু মেটেরিয়াল কাজের ক্ষেত্রে বা স্পিরিচুয়াল কাজের জন্য শরীরটা ঠিক রাখার খুব প্রয়োজন আছে। তো সেটার দিকে কিন্তু নজর রাখবেন। এই সময় আপনার মানে ইমুভেবল প্রপার্টি পারচেসের কিন্তু যোগ আছে। সেটা গাড়ি হতে পারে, সেটা অর্নামেন্টস হতে পারে, সেটা কোনো দামি ড্রেস হতে পারে, সেটা অন্যান্য কোনো ধরুন ইলেকট্রনিক গেজেট হতে পারে, বা ধরুন বেশ কিছু বাড়ির ক্ষেত্রে হোম ডেকর বা এই সমস্ত বিষয়ও হতে পারে, এবং সেগুলো সবই ব্র্যান্ডেড হবে। তবে সেটা ডিপেন্ড করবে আপনার ছকের শুক্রের সাথে, মানে শুক্রের প্রভাবের সাথে বর্তমান প্রভাবে কতটা কমেন্সালিটি আছে তার উপরে ডিপেন্ড করবে। অ্যাজ এ হোল সময় কিন্তু অ্যাপারেন্টলি ভালো মনে হবে, তারপরে কিন্তু সমস্যা দেবে। খরচা বুঝে করবেন এক্সপেন্ডিচার। লাস্ট অংশ বলবো, সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন, এদের ক্ষেত্রে বলে রাখি প্রথম, সেটা হচ্ছে প্রচুর ডিজায়ার তৈরি করবে এবং সেই ডিজায়ারের পেছনে আপনাকে দৌড়াবে, ডিফ্লেকশন তৈরি করবে চিন্তাধারায়। আমি অলরেডি 2-3 জনের ফোন পেয়েছি, সেখানে কিন্তু মানে এই প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। মানে শুক্র যখনই এই বৃহস্পতির নক্ষত্রের 3য় চরণে ঢুকে গেছে, যেটা হচ্ছে মিথুন রাশির নবাংশ, তো যাদের ক্ষেত্রে প্রবণতা আছে তাদের ছক আমি অনেকদিন ধরেই জানি, সেটা কিন্তু 2-1 জন আমাকে অলরেডি আজকে সকালেও ফোন করে বলেছে এই ধরনের কিছু কথাবার্তা। তো এটা কিন্তু বাড়বে আরো, মনে রাখবেন। তবে যাই করবেন সেটার ক্ষেত্রে কিন্তু নিজের ওপরে আস্থা রেখে করবেন। ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু স্পাউসের সাথে সম্পর্ক একটু গন্ডগোল করবে, বিশেষত আপনি যদি পুরুষ হন তাহলে বেশি হবে। যতটা চেষ্টা করবেন এই ধরনের অহেতুক বিতর্ক বিবাদ বা ডমিনেশন করা একে অপরকে, এগুলো অ্যাভয়েড করে চলা। হ্যাঁ, সবাই স্বতন্ত্র, সবাইকে সবার মতন করে সুস্থ মতন তার চিন্তা অনুযায়ী বাঁচতে। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন রাখবেন। বাইরের খাবার, রাত করে খাবার, বাসি খাবার, হ্যাঁ, বা ধরুন অতিরিক্ত পরিমাণে উত্তেজক খাবার, যেগুলো জীবের স্বাদ পর্যন্ত, এটা করলে কিন্তু আপার ডাইজেস্টিভ পার্টে সমস্যা হবে। সেটা একদম আমাদের আপার লিভার পোর্শনে, আপার ইন্টেস্টাইন পোর্শনে কিন্তু প্রবলেম তৈরি করবে এবং আকছার ইনডাইজেশনের সমস্যা কিন্তু হবে। দুধ জাতীয় প্রোডাক্ট, ময়দা জাতীয় প্রোডাক্ট যদি ডাক্তারবাবু বারণ করে থাকেন, বা যদি দেখছেন যে খেলে পরে সেগুলো শরীরের মধ্যে কোনো রকম অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে, যে আইঢাই করা, চুয়াডেকুর ওঠা, হ্যাঁ, গ্যাস ফর্মেশন করা, তো তাহলে কিন্তু সেটা ডক্টরকে দেখিয়ে নেবেন। দুধ চা, দুধ কফি এগুলো কিন্তু চেষ্টা করবেন অ্যাভয়েড করার আপনার ক্ষেত্রে, বিশেষত যাদের রাত জেগে কাজ করতে হয় অফিসে, এরকম যাদের আছে, বা খুব টেনশন স্ট্রেসের মধ্যে কাজ করতে হয় খুব বেশি রকম, তারা কিন্তু এগুলো মেনটেন করবেন। প্রচুর ফ্রুট খাবেন এবং প্রচুর স্যালাড খাবেন, নুন টুন এগুলো খাবেন না। তবে অবশ্যই আগে ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। আপনার শরীর কোনটা নিতে পারে, কারণ প্রত্যেকটা শরীর ডিফারেন্ট, সেটা একমাত্র ডক্টরই রিকগনাইজ করতে পারে। ছক দেখেও করা যায়, বাট অথেন্টিকেশন ডাক্তারবাবুর কাছে আছে, সুতরাং সেটা তার কাছ থেকে নিয়ে তারপরে সেই কাজটা করবেন। একটা জিনিস শুধু বলে রাখি, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই সময় কোনো প্রপার্টি পারচেস সেল করবেন না, দুটোই করবেন না, না সেল না পারচেস। আপনার কাছে যদি অনেক টাকারও অফার আসে, আপনি টোকেন নিয়ে রাখতে পারেন, কিন্তু নাম ট্রান্সফার করবেন না, তাহলে কিন্তু বিতর্ক থেকে যাবে। এবং আমি বলবো অন্তত মে মাসের 15 তারিখ, মানে রবি যতক্ষণ বৃষ রাশিতে না ঢুকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা থেকে বিরত থাকবেন, সেটাই ভালো। যদিও সে সময় বৃহস্পতি কম্বাস্ট থাকবে, তবুও অ্যাপারেন্টলি বর্তমান সময়ের থেকে বেটার। এই সময় যদি কোনো পৈতৃক প্রপার্টি রিলেটেড কোনো ভাগ বাটোয়ারা কথাবার্তা হয়, চেষ্টা করবেন পিছিয়ে দেওয়ার, বা আপনি নিজে একটু মৌন থেকে বিতর্কিত কথা বলবেন না, এটা করেনি ওটা করেনি। এসব অভিযোগ করা কিন্তু দুর্বলের প্রথম লক্ষণ, যারা কনস্ট্যান্ট অভিযোগ করতে থাকে, এটা
হ্যাঁ, এটা উইকনেসের লক্ষণ, তবে সব সময় নয়, সেটা ক্ষেত্র বিশেষে প্রযোজ্য আর কি। আর মুখের বা বাকের ওপরে সংযম রাখবেন যতটা রাখতে পারেন। আপনি যদি ফিমেল হন, আপনার অফিস বলুন বা আপনি যদি বিবাহিতা হন, তাহলে কিন্তু আপনার শ্বশুর বাড়িতেও আপনাকে একটুখানি কেউ ক্রিটিসাইজ করতে পারে। তো যে ক্রিটিসাইজ করছে তার সমস্যা, আপনি উত্তর দেবেন না। আপনি শুধু আপনার স্পাউসে, আপনি আপনার ধর্ম পালন করবেন, যেটা আপনার করা উচিত, ব্যাস, তার বেশি কিছু করতে যাবেন না। আর লাস্ট অংশ, যখন গ্রহণ চলবে, আমি যে সময়টা বললাম 8 তারিখের দুদিন মতো আগে এবং 2.5 দিন মতন পরে 11 তারিখ পর্যন্ত সমস্ত কাজের ক্ষেত্রে খুব লিমিটেড জীবনযাপন করবেন। এটা সবাইকেই বলছি, এদের ক্ষেত্রে জলকারক রাশির ক্ষেত্রে বেশি বলছি, যেহেতু পঞ্চম নবম কম্বিনেশনে রয়েছে, সেক্ষেত্রে বেশি হবে। ভেহিকেল ড্রাইভ করার ক্ষেত্রে বা এগুলো মোটর বাইক চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।